করোনা ঠেকাতে বাজেটে বরাদ্দ 12,000 কোটি টাকা, বরাদ্দ বাড়ল সামাজিক নিরাপত্তায়। বাজেটে আমদানি করা খাদ্য এবং প্রসাধনের দাম বাড়ছে, কমছে করোনা সুরক্ষা সামগ্রীর দাম। প্রস্তাবিত বাজেট সময়োপযোগী বলছে আওয়ামী লীগ, নানা বিষয়ে দ্বিমত করছে বিএনপি। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী অর্থবছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট বাস্তবায়নের সামান্য কিছু অনুদান ছাড়া বাকি পুরোটাই মেটানো হবে জনগণের করের টাকায়। মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে এ বাজেটের শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টালমাটাল দেশের অর্থনীতি। এমন প্রতিকূল পরিবেশের মধ্যে বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। স্পিকার, আমি আ.হ.ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী। আগামী এক বছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থমন্ত্রী 5,68,000 কোটি টাকা খরচের একটি পরিকল্পনা সংসদে পেশ করেছেন। এই অঙ্ক বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 13.24% বেশি। বাজেটের অঙ্ক মেলাতে গিয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য বেঁধে দিলেন অর্থমন্ত্রী। যে ঘাটতি রেখে সরকার নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করেছে তা পূরণ করতে হবে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করে। সেজন্য অভ্যন্তরীণ খাত থেকে 1,09,983 কোটি টাকা ঋণ করার পরিকল্পনা নতুন বাজেটে। আগের বারের মতো 8.2% প্রবৃদ্ধির লক্ষ্য ধরে নতুন অর্থবছর শুরু করতে চান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি আটকে রাখতে চান 5.4%। আর যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করি। কোভিড-19 সংকটের এই সময়ে 2020-21 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষকের ক্ষতি পোষাতে আগামীতে কৃষি খাতের ভর্তুকির পরিমাণ বেড়েছে। 2021 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাঠামো। নতুন অর্থবছরে উন্নয়ন বরাদ্দের পরিমাণ খুব বেশি বাড়ানো হয়নি। সব মিলে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,05,145 কোটি টাকা। করোনাকালীন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ নানা কারণে ভর্তুকির চাপ বেড়েছে সরকারের। তাই সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বড় আকারের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন, এ বাজেট বাস্তবায়নে অর্থের জোগান নিশ্চিত করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। মোনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেটে 15,295 কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে স্বাস্থ্য খাত। মোট বরাদ্দ 41,027 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগ পাচ্ছে 29,247 কোটি টাকা, আর করোনা মোকাবেলায় বরাদ্দ প্রায় 12,000 কোটি টাকা। সার্বিক বিবেচনায় করোনা মহামারীর কারণে এবার সবার আগ্রহের কেন্দ্রে স্বাস্থ্য খাত। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বড় অংশ জুড়েও ছিল করোনা। যে ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে স্বাস্থ্য খাত শক্তিশালী করতে নিয়মিত বরাদ্দের পাশাপাশি বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। 2020-21 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের নানা বিভাগে বরাদ্দ দেয়া হচ্ছে 29,247 কোটি টাকা। গতবার যা ছিল 25,732 কোটি টাকা। করোনা মোকাবিলায় আলাদা বরাদ্দ 11,780 কোটি টাকা যোগ করলে এ সংখ্যা মোট বাজেটের 7.2 ভাগ। করোনা মোকাবিলায় যে কোনো জরুরি চাহিদা মেটাতে থোক বরাদ্দ 10,000 কোটি টাকা। স্বাস্থ্যকর্মীদের সম্মানী হিসেবে দেয়া হবে 850 কোটি টাকা। এছাড়া নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি খাতের সমন্বিত গবেষণার জন্য 100 কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। করোনা মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শক্তিশালী করতে হবে স্বাস্থ্য খাতকে। দেশের প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করতে হবে সুচিকিৎসা। তবে বিশ্লেষকেরা বলছেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই চলবে না, এর বাস্তবায়নেও নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনার কারণে সামাজিক সুরক্ষায় নতুন বাজেটে বরাদ্দ বাড়ছে ২১,০০০ কোটি টাকারও বেশি। আসছে অর্থ বছরের জন্য বরাদ্দ হচ্ছে ৯৫,৫৭৪ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেটের প্রায় ১৭ ভাগ। করোনার কারণে কর্মহীনদের পাশাপাশি এর সুফল পাবেন বয়স্ক ব্যক্তি, স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিরা। করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় পড়েছেন অনেকে। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে একটা বড় অংশের জনগোষ্ঠী। এই অবস্থায় ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিয়েছে সরকারও। বরাদ্দ দেয়া হচ্ছে প্রায় ৯৫,৫৭৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থ বছরেও সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল ৮১,৮৬৫ কোটি টাকা। এরই মধ্যে করোনার কারণে বিপুল সংখ্যক মানুষকে নানাভাবে সহায়তা দিয়েছে সরকার। তবে সংকট কাটেনি এখনো, তাই সামনের দিনগুলোতেও সরকারকে পাশে চায় বিপাকে পড়া মানুষ। আমরা গরিব মানুষ, আমরা বাজেট বুঝি না, বুঝছেন। আমরা চাই যে আমাদের কর্মক্ষমতা বাড়ুক। ইনকাম নাই, অনেকে চাকরি বাকরি নাই, এবং বর্তমানে যেসব আসতেছে ইনকাম সব বন্ধ হয়ে গেছে। মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার যে বরাদ্দ দিয়ে থাকে প্রত্যেক বছর বাজেটে, সে বরাদ্দটা যাতে করে যথাযথ খাতে ব্যবহার হয়। ২০২০-২১ অর্থ বছরে ১০০ উপজেলায় নতুন করে বয়স্ক ভাতার আওতায় আসছে ৫ লাখ মানুষ, আর নতুন করে ভাতার আওতায় আসছে ৩,৫০,০০০ স্বামী পরিত্যক্ত মহিলা। নতুন করে সহায়তার আওতায় আসছে 2,55,000 প্রতিবন্ধীও। তবে দরিদ্র মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্যক্রম, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, ক্যান্সার ও লিভার সিরোসিস রোগীদের সহায়তা সহ চা শ্রমিকদের জন্য কর্মসূচি অব্যাহত থাকছে। নতুন দরিদ্রদেরকে কিভাবে সামাজিক নিরাপত্তা খাতে দিয়ে আসা হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শহরাঞ্চলের বস্তিবাসীদের জন্য কিছু যদি প্রকল্প বা কিছু বরাদ্দ থাকে তাহলে সেটা অত্যন্ত লাভজনক হবে। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হচ্ছে জিডিপির ৩.০১%। ২০১৯-২০ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল জিডিপির ২.৫৮%। মানব সম্পদ উন্নয়নে প্রতি বছরই বাজেটে একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ রাখা হয়। করোনার এই সময়ে বেশিরভাগ মানুষ বেকার হয়ে পড়ায় এই বরাদ্দের পরিমাণ বেড়েছে। তবে এই বরাদ্দের টাকা কতটা মানুষের উন্নয়নে ব্যয় হয় তা নিয়ে রয়েছে প্রশ্ন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবারই বাজেটে কিছু পণ্যের দাম কমে, কিছু পণ্যের বাড়ে। তবে এবার সাধারণের জন্য স্বস্তির খবর হচ্ছে দাম কমানোর তালিকাটাই বড়। করোনা মোকাবিলায় মাস্ক, পিপিই সহ সুরক্ষা সামগ্রী এবং ওষুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া কমছে কৃষি যন্ত্রপাতি এবং স্বর্ণের দাম। তবে বাড়ছে তামাকজাত পণ্য, আমদানি করা খাদ্য এবং প্রসাধনীর দাম। আঘাতে নিম্নমুখী দেশের অর্থনীতির সব সূচক উৎপাদন, আমদানি, রপ্তানি সহ বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণে জাতীয় সংসদে ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে করোনা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত এই বাজেটে করোনা সামগ্রীর আমদানি এবং উৎপাদন পর্যায়ে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে পিপিই, মাস্ক সহ করোনা রোধে ব্যবহার করা এসব সামগ্রীর দাম কমবে। এছাড়া আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর স্থাপনেও কর সুবিধা দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদন হওয়া মোবাইলের ক্ষেত্রে 5 ভাগ মূসক দেওয়ার ক্ষেত্রে 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তাই অভ্যন্তরীণভাবে উৎপাদন হওয়া এসব মোবাইল ফোনের দাম বাড়ছে না। করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে, তাই এবারের বাজেটে কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যারা স্বর্ণ কিনতে চান এবারের বাজেটে তাদের জন্য আছে সুখবর, কারণ এসব স্বর্ণ আমদানিতে 15 ভাগ মূসক পুরোপুরি অব্যাহতি প্রস্তাব করা হয়েছে। তাই স্বর্ণ অলংকারের দাম কমতে পারে। করোনার কারণে ডিটারজেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তাই এসব ডিটারজেন্ট তৈরির কাঁচামালে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এজন্য সব ধরনের ডিটারজেন্টের দাম কমতে যাচ্ছে। এবারের বাজেটে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জন্য আছে দুঃসংবাদ, কারণ কার এবং জিপ নিবন্ধনে 10 ভাগ থেকে বাড়িয়ে সম্পূরক শুল্ক করা হয়েছে 15 ভাগ। তাই এসব ব্যক্তিগত গাড়ি ব্যবহার খরচ বাড়ছে। প্রসাধনীর ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5 ভাগ থেকে বাড়িয়ে 10 ভাগ করা হয়েছে। ফলে
অতি শয্যায় যারা আগ্রহী তাদের খরচ বাড়বে। বরাবরের মতো এবারের বাজেটে ধূমপায়ীদের জন্য কোনো সুখবর নেই, কারণ এসব সিগারেট এবং বিড়ির ক্ষেত্রে বাড়তি কর আরোপ করা হচ্ছে। অন্যদিকে অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে বেশি কর দিতে হবে। 10 লাখ টাকার বেশি থাকলে দিতে হবে 3000 টাকা আবগারি শুল্ক, আর 5 কোটি টাকার বেশি থাকলে 25,000 থেকে বাড়িয়ে 40,000 টাকা আবগারি শুল্ক করার প্রস্তাব করা হয়েছে। করোনার কারণে এবারে সীমিত আকারে বসে বাজেট অধিবেশন। কোরাম পূরণ করতে এই অধিবেশনে অংশগ্রহণ করেন 82 জন সংসদ সদস্য। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের সেবার বিপরীতে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে মোবাইল ফোনে কথা বলা, SMS পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে। এ প্রস্তাব কার্যকর হলে 100 টাকার রিচার্জের সরকারি কোষাগারে কর হিসেবে যাবে 25 টাকারও বেশি। প্রথমবার মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয় 2015-16 অর্থ বছরের বাজেটে। তখন 5% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব হলেও পরে তা 3%-এ নামিয়ে আনা হয়। বিদায়ী অর্থ বছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করে সরকার। এবার নতুন বাজেটে তা বাড়িয়ে 15% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে মোবাইল ফোন সেবায় 15% ভ্যাট এবং 1% সারচার্জ, 15% সম্পূরক শুল্ক এবং সব মিলে মোট কর দাঁড়াবে 33.25%। এর মানে সম্পূরক শুল্ক 5% বাড়লে মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি 100 টাকার সেবা নিতে চান তাহলে 75 টাকার সেবা পাবেন, বাকি 25 টাকা যাবে সরকারের কোষাগারে। এতদিন তা ছিল 22 টাকার মতো। শীর্ষ 2 মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবির হিসেবে তাদের মোট রাজস্ব আয়ের 53-56% সরকারের কোষাগারে নানা কর, ফি বা মাসুল হিসেবে চলে যায়। দেশে মার্চ শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা 16,53 লাখের বেশি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় ব্যক্তির আয় করে ছাড় দিয়েছে সরকার। 50,000 টাকা বাড়িয়ে করমুক্ত আয় সীমা হচ্ছে 3 লাখ টাকা। কর হারও কমবে 5%, তবে কর্পোরেট কর হারে বড় কোনো পরিবর্তন আসছে না। এদিকে অর্থ পাচার ও কর ফাঁকি বন্ধে 50% জরিমানার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ভ্যাট আইনের কিছু ধারা সংশোধনের প্রস্তাব এসেছে নতুন এই বাজেটে। করোনার কারণে আয় কমেছে সাধারণের, জীবনযাত্রায় বেড়েছে চাপ। সে কারণে ব্যক্তির আয়করের সর্বনিম্ন ও সর্বোচ্চ হার 5% করে কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা করারও প্রস্তাব তার। এতে করদাতার জীবনমানে স্বাচ্ছন্দ্য ফিরবে বলেও প্রত্যাশা করছেন তিনি। মন্ত্রী জানান, যৌক্তিক কিছু ক্ষেত্র ছাড়া টিআইএন থাকলেই দিতে হবে রিটার্ন। তবে প্রান্তিক করদাতার জন্য হচ্ছে 1 পৃষ্ঠার রিটার্ন ফর্ম, আর প্রথম রিটার্ন অনলাইনে দিলে রেয়াত মিলবে 2000 টাকা। এদিকে কর্পোরেট করে ছাড় পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি। কর কমানো হয়েছে 2.5% এবং 2020-2021 অর্থ বছরের। তবে বর্তমান অবস্থার চেয়ে পোশাক খাতের উৎসে কর বাড়ানো হয়েছে। তৈরি পোশাক সহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর দিতে হবে 0.5%। অর্থ পাচার ও কর ফাঁকি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেছেন অর্থমন্ত্রী। এজন্য ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার করা অর্থে 50 ভাগ কর বসানোর প্রস্তাব করেছেন তিনি। একই সঙ্গে কর ফাঁকি দিতে ভুয়া বিনিয়োগ দেখালে দিতে হবে 50% কর এবং কতিপয় আইন সংশোধন কল্পে আয়করের মতো ভ্যাট আইনেও কিছু সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 1% কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া রেয়াত গ্রহণের সময় 2 কর মেয়াদ বাড়িয়ে 4 করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও জরুরি অবস্থায় ভ্যাট রিটার্ন দিতে না পারলে জরিমানা ও সুদ দিতে হবে না বলেও জানান তিনি। আমদানি স্তরে সম্পূরক শুল্ক হারে কোনো পরিবর্তন আসেনি, তবে করা হয়েছে কিছু খাতে দেয়া শুল্ক সুবিধা পরিবর্তন করার সুপারিশ। 3,30,000 কোটি টাকা আদায়ে রাজস্বের সব খাতে স্বচ্ছতা ও যন্ত্রের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের সফলতা নির্ভর করছে অর্থনীতি কত দ্রুত সচল হয় তার উপর। বিশ্লেষকরা বলছেন, চলতি অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও বড় ধরনের রাজস্ব ঘাটতি হলে সরকারের ঋণের বোঝা অনেক বেড়ে যাবে। এজন্য আর্থিক খাতের সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ আসছে। অতিরিক্ত 10% কর দিয়েই বিনিয়োগ করা যাবে কয়েকটি নির্ধারিত খাতে। এছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের খাতও বাড়ছে। 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় মূলধারার অর্থনীতিতে অর্থ প্রবাহ বাড়াতে 2020-21 অর্থবছরের বাজেটে শর্ত সাপেক্ষে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাজেটে আয়কর অধ্যাদেশ, আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়। চলতি অর্থবছরে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল ও আবাসন খাতে বিনিয়োগের সুযোগ থাকলেও আসছে অর্থবছরে সুযোগ দেয়া হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগের। এছাড়া ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্রের অপ্রদর্শিত অর্থ অতিরিক্ত কর দিয়ে বৈধ করা যাবে। 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত অতিরিক্ত 10% কর প্রদান করলে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তবে শর্ত হচ্ছে বিনিয়োগকৃত অর্থ 3 বছরের আগে উত্তোলন করা যাবে না। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এর মাধ্যমে রিহ্যাবের যে প্রায় 211টি সাব সেক্টর আছে, যেমন রড, সিমেন্ট শহর, এদের সকলের কিন্তু কার্যক্রম বেড়ে যাবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করছি। ইন্ডাস্ট্রিতে বলেন, পাওয়ার সেক্টরে বলেন, বিভিন্ন জায়গায় যে পুঁজিটা সেটা বন্ড মার্কেটের মাধ্যমে আসবে, সেটা পুঁজিবাজারের মাধ্যমে আসবে, ব্যাংক ব্যবস্থার কাউকে যেতে হবে না। আমি এই বাজেটকে অভিনন্দন জানাই। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কালো টাকা সাদা করার বিষয়টি সুশাসন ও ন্যায্যতার পরিপন্থী। এই ধরনের সুযোগ দেবার মাধ্যমে যে অনেক বেশি কর আদায় হয় বা সরকার মূল অর্থনীতিতে যে টাকা ফিরে আসার যে যুক্তিটি দেওয়া হয়, সেটি খুব বেশি আমরা কার্যকর হতে দেখি না। একই সাথে এই উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে সৃষ্টি করা যায়, তাহলে ভবিষ্যতে এইভাবে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং মাধ্যমে টাকা পাচার কাজটি অনেকটাই নিরুৎসাহ হবে। অর্থনীতিবিদেরা বলছেন, এ ধরনের সুযোগে নিয়মিত কর প্রদান নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা থাকে, তবে কমবে বিদেশে টাকা পাচারের প্রবণতা। এটি একটি অনৈতিক, দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী পদক্ষেপ। আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদে অত্যন্ত পরিষ্কারভাবে অঙ্গীকার করা হয়েছে যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হবে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলেও অর্থনীতি যাতে এর সুফল পায় তা নিশ্চিত করতে মনিটরিং কমিটি গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলশান থেকে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ। শামস মাহমুদ, আপনাকে স্বাগত। এই যে কালো টাকা সাদা করার সুযোগ এবং কর্পোরেট কর হার কমানো সহ বেশ কিছু বিষয় আপনার দাবি তোলা হয়েছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেগুলোর কতটা প্রতিফলন দেখছেন এবারের বাজেটে? প্রথমত আমি ঢাকা চেম্বারের তরফ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। উনি যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছে, এটা কিন্তু পোস্ট কোভিড আমাদের ইকোনমিকে রিভাইভ করার জন্য যে মেজারগুলো নেওয়া উচিত এখানে অ্যাড্রেস করেছে। আর ঢাকা চেম্বারের তরফ থেকে আমরা বাজেটের আগেই দাবি জানিয়েছিলাম যে কালো টাকা সাদা করার এই বছরের জন্য যাতে একটা বিশেষ ভাবে এটা দেখা হয়, এটা প্রতিফলিত হয়েছে। আর এখানে আরেকটা জিনিস হলো যে এটার আমরা চাই না যে যারা সৎভাবে ব্যবসা করে আসছে ওনারা কোনো ডিসঅ্যাডভান্টেজ কোনো পজিশনে যাক, কিন্তু এখানে এখন যেখানে মানি সার্কুলেশনের কোয়েশ্চেন আসছে, ক্যাপিটাল ইনজেকশনের কোয়েশ্চেন আসছে, এখানে এখন যে কোনো সোর্স থেকে যে টাকাগুলো আছে এগুলো যে ইনজেকশন করতে পারি ফর্মাল ইকোনমিতে, ফর্মাল চ্যানেলে, এটা ইজ আ ওয়েলকাম মুভ। আর আরেকটা জিনিস হলো যে কর্পোরেট ট্যাক্স, এইটাও আমাদের অনেকদিনের দাবি ছিল যে কর্পোরেট ট্যাক্সের হার কমানো। এবার এই বাজেটে এটা বাস্তবায়ন হয়েছে, যদিও আমরা এর থেকে বেশি আশা করেছিলাম, তাও এখানে কমানো হয়েছে 2.5%। এটাকে আমরা সাধুবাদ জানাই। আশা করি যে সামনে এটা পর্যবেক্ষণ করে এটা আরো বাড়ানো যাবে। আর এটা করলে যেটা হবে যে ইন্ডাস্ট্রি যে ওয়ার্কিং ক্যাপিটালের যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখন, এটা কিছুটা ওভারকাম করবে। কিন্তু ওভারঅল আপনি যদি বাজেট দেখেন, এটা কিন্তু ওয়েল থট আউট বাজেট, কিন্তু এখানে কিছু একটা কোয়েশ্চেন চলে আসে। একটা যে কোয়েশ্চেন আসে এটা হলো যে
আমরা এক্সিট পলিসি লকডাউন থেকে কবে উঠবো, প্রোভাইডেড আমার হেলথ কেয়ার সিস্টেম আমার কোভিড থেকে আমরা রিকভারি করি, অনলি দেন এখানে যে গ্রোথ টার্গেট দেওয়া হয়েছে এটা উইল বি অ্যাচিভড। এটা যদি না করা যায়, আমরা যদি এই করোনা পরিস্থিতি যদি সামাল দিতে না পারি ধরেন আগামী 2 মাসের মধ্যে, তাহলে কিন্তু এখানে যে গ্রোথ যে টার্গেট দেওয়া হয়েছে এটি বাস্তবায়ন করতে সমস্যা দেখা যায়। শামস মাহমুদ, আরেকটি বিষয় জানতে চাই, এবারের বাজেটে একটা অন্যতম বিষয় ছিল যে বিনিয়োগ বাড়ানো এবং তার ফলে যদি কর্মসংস্থান সৃষ্টি হয়, কারণ বেকারত্বের হার বেড়ে যাবে এমনটি আশঙ্কা খোদ অর্থমন্ত্রী আজকে করেছেন। তো এই বাজেটে সেটার প্রতিফলন কতটা পাবো বলে আপনি আশা করছেন? এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে গ্রাম অঞ্চলে, তারপর প্রবাস থেকে যারা ফেরত আসছে, অ্যাগ্রো সেক্টরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এখানে একটা জিনিস যেটা খুব ভালো উদ্যোগ নিয়েছে সরকার, ওটা হলো যে পিকেএসএফ এর মতন সাকসেসফুল যে অর্গানাইজেশন গুলা যাদের ডিস্ট্রিবিউশন ধরেন পুরো বাংলাদেশে যাদের আউটরিচ আছে, ওনাদের কিন্তু সাধারণত ওনাদেরকে 10 থেকে 20 কোটি টাকা সবসময় বরাদ্দ থাকে। এবার কিন্তু 500 কোটি টাকা ওখানে বরাদ্দ দিয়েছে সরকার। আর এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য অনেকগুলো স্কিম, এখানে 2000 কোটি টাকার স্কিম আছে এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে এসএমই ইন্ডাস্ট্রির জন্য যাতে এখানে সংযুক্ত হয়, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়, এখানে সেফটি নেটও বাজেট বাড়ানো হয়েছে। সো ওভারঅল আমার মনে হয় যদি বাস্তবায়ন ঠিক করে করা যায়, এটা উইল লিড টু এমপ্লয়মেন্ট জেনারেশন। অবশ্যই। শামস মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। গতবারের চেয়ে 5,287 কোটি টাকা বাড়িয়ে এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 66,401 কোটি টাকা। এটি মূল বাজেটের 11.69 আর জিডিপির 2.09%। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুল জাতীয়করণ অব্যাহত থাকবে আগামী অর্থ বছরে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বাজেট উপস্থাপন। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। 2019-2020 অর্থ বছরের এবারের বাজেটে শিক্ষা খাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দের প্রস্তাব 33,119 কোটি 70 লাখ টাকা, যা গত বছরের চেয়ে 3,495 কোটি টাকা বেশি। আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ থাকছে 8,344 কোটি টাকা। এ বরাদ্দ গত বছরের চেয়ে 894 কোটি টাকা বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য গত বছরের চেয়ে 900 কোটি টাকা বাড়িয়ে 24,940 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমরা যখন অবকাঠামোর কথা বলি, শুধু ভৌত যে অবকাঠামো তা নয়, আমাদের কিন্তু এবারে আইসিটি অবকাঠামো উন্নয়ন একটা খুব বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে আমরা শিক্ষার ক্ষেত্রে এবার এই করোনা কালে আমরা অনেক বেশি আইসিটি খাতের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তি ও জাতীয়করণের কাজ চলবে আগামী অর্থ বছরেও। সেই সঙ্গে কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষক প্রশিক্ষণ ও বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রাখা হয়েছে। শিক্ষার এই দিকগুলোকে আরো উন্নত করতে হবে। আমাদের শিক্ষক প্রশিক্ষণ, আমাদের কারিকুলাম, সেগুলোতে আমরা আরো অনেক বেশি মনোযোগী হচ্ছি। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও গবেষণাও গুরুত্ব পাচ্ছে আগামী অর্থ বছরের বাজেটে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে অর্থনৈতিক মন্দার বিষয়টি বিবেচনায় রেখে সময়োপযোগী বাজেট দেওয়া হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। দুর্যোগ মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রাখে এবারের চ্যালেঞ্জ বলে মত দলটির নেতাদের। তবে বিএনপির দাবি, প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন জীবিকা এবং মানবতার বিষয়টি উপেক্ষিত। এছাড়া কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে তাদের। 2020 অর্থ বছরের করোনা চ্যালেঞ্জ সামনে রেখে 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। বাজেট ঘাটতি ও অর্থায়ন। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, করোনার কারণে সারা বিশ্বই অর্থনৈতিক মন্দার শঙ্কায় আছে। সেটি বিবেচনা করেই এবারের বাজেট। এখন প্রধান চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, জনকল্যাণমুখী বাজেট দিয়েছে সরকার। যে বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, খাদ্য উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে যে বাজেটটা করা হয়েছে, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জে আমরা জয়ী হব। আয়ের তুলনায় ব্যয় যেহেতু বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং ঘাটতি বাজেট,
যথাযথভাবে যেন যথাযথ খাত নির্দিষ্ট করে যেন বাজেট বরাদ্দগুলি খরচ করা হয় এবং সেভাবে বরাদ্দ দেওয়া হয়, সেদিকে একটি দৃষ্টি দিয়ে আমার মনে হয় বাজেট বাস্তবায়ন করতে হবে। তবে বরাবরের মতোই প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে দ্বিমত করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জিডিপি অর্জন ও রাজস্ব আদায়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রতারণা শামিল। এছাড়া যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জনগণের জীবন জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিকে অব্যাহতভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপির প্রতিক্রিয়া মন গড়া। বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা মন গড়া গতানুগতিক পুরানো গল্প। অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা, এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা। এদিকে বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক আছে বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তবে দলটির সভাপতি হাসানুল হক ইনুর দাবি, করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম রাখা হয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শতভাগ প্রস্তুতির জন্য অন্তত 4 থেকে 5 সপ্তাহের অনুশীলন দরকার। তাই শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের জন্য পরিকল্পনা মোটামুটি গুছিয়ে রাখা আছে। এবছর বড় 2 টুর্নামেন্টের জন্য এসিসি এবং আইসিসিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন নান্নু। আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ইংল্যান্ড উইন্ডিজ বোর্ড যতটা সাহস দেখাতে পেরেছে, এসিসি কিংবা আইসিসি ততটা পেরেছে কি? এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তের জন্য এ মাসের শেষ দিকে এসিসি সভা, আর আইসিসি টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে জুলাই পর্যন্ত অপেক্ষায় রেখেছে। 2 অভিভাবক সংস্থার ধীরে চলো নীতিতে ভালো মন্দ 2 দিকই আছে। একটা দল কিন্তু পুরোপুরি খেলার জন্য প্রস্তুত করার জন্য এখন যে একটা বিরাট একটা গ্যাপ গিয়েছে, এখানে 3 সপ্তাহ একটা স্কিল সেশন, ফিটনেস ট্রেনিং সেশন দরকার আছে, তারপর 2 সপ্তাহ স্কিল সেশন করবে, এমন 1 সপ্তাহ ম্যাচ সিনারিও প্র্যাকটিস দরকার। তো একটা লম্বা সময়ের ব্যাপার। তো এই জায়গা থেকে পুরোপুরি দলকে রেডি করা একটা সময়ের ব্যাপার আছে। তো এখানে শ্রীলঙ্কা সিরিজটা খুব ডাউট আমি দেখছি, এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকিয়ে এসিসি ও আইসিসির সিদ্ধান্তের দিকে। জুলাইয়ে লঙ্কা সফর নিয়ে দ্বিধায় বোর্ড। যেহেতু সহসা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না, তাই পরিকল্পনাও রয়েসয়ে করছে ম্যানেজমেন্ট। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপটা হতে পারে এবং তার সাথে সাথে এশিয়া কাপটাও হতে পারে। তো এখন দেখার বিষয়। তো আমাদের প্রিপারেশন অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমাদের জুন মাসের পরে পরিস্থিতি ভালো হয়ে গেলে মাঠে নামবো। জুলাইয়ে ইংল্যান্ডে ক্রিকেট শুরুর পর নড়েচড়ে বসবে বাকি বোর্ডগুলো। বিসিবি অন্যদের অনুসরণ করেই মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে চাইছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020-21 অর্থ বছরে যুব ও ক্রীড়া খাতে 1478 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। চলতি বছরের চেয়ে কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ বেড়েছে। উন্নয়ন ব্যয় আগের চেয়ে বেশি ধরা হয়েছে। এবারের বাজেটে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দ নেই, তবে সংকটে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মিলবে আশা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। করোনা স্থবির ক্রীড়াঙ্গন, মাঠে খেলা নেই, খেলোয়াড় ফেডারেশন কর্তারা আছেন ঘোর অনিশ্চয়তায়। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নতুন অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আশা ছিল এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। নতুন অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় সহ মোট 1478 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গেল বছর সংশোধিত বাজেটের আকার ছিল 1456 কোটি টাকা। নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 233 কোটি টাকা, যা গেলবারের তুলনায় বেশি। ফুটবল উন্নয়নে গেল বছর 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ ছিল, এবারে তেমন হয়নি। এ নিয়ে বাফুফের প্রতিক্রিয়া কি? ন্যাশনাল বাজেটে ফুটবল ফেডারেশনের কোনো বরাদ্দ থাকবে এই আশাটা আমি করিনি এবং আমি চেষ্টাও করিনি। কারণ হলো প্রথমে হলো সবাইকে বেঁচে থাকতে হবে এবং দেশে অনেক বড় বড় মোকাবেলা আছে, সেটা গভর্নমেন্টকে করতে হবে।
করোনা মহামারীতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে হিমশিম খাচ্ছে ফেডারেশনগুলো। নতুন অর্থ বছরের বাজেটে আর্থিক ক্ষতি মোকাবেলায় বিশেষ বরাদ্দের আশা করেছিলেন অনেকেই। বাফুফে সভাপতির বিশ্বাস, সংকট কাটলে সহায়তা মিলবে সরকার থেকে। করোনা ভাইরাসের পরে যখন খেলা আরম্ভ হবে, উই উইল ওভারকাম ইট। দরকার হলে তখন আমরা গভর্নমেন্টের কাছে আবার রিকোয়েস্ট করব, আবেদন করব যে আমাদেরকে সাপোর্ট দেওয়া যায় নাকি। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল একজন জনপ্রিয় ক্রীড়া সংগঠকও। একই সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই বাজেটের সঠিক ব্যবহারে উপকৃত হবে এলোমেলো ক্রীড়াঙ্গন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপেক্ষার অবসান হচ্ছে অবশেষে। 3 মাস পর মাঠে ফিরছে লা লিগা। শুরুর দিনে এক ম্যাচ রিয়াল বেতিসকে আতিথ্য দেবে সেভিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এমনিতে ক্লোজ ডোরে খেলতে হবে প্রোটোকল মেনে, তার উপর আছে লম্বা বিরতি থেকে স্বল্প ব্যবধানে ম্যাচ খেলার চ্যালেঞ্জ। অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে লা লিগা ফিরছে অনেক প্রশ্ন নিয়ে। ফাঁকা গ্যালারি, অতি সতর্কতায় না স্বকীয়তা হারায় দ্য বিউটিফুল গেম। 11 জুন থেকে 19 জুলাই ঠাসা সূচি। লম্বা বিরতি থেকে ফিরে ইনজুরি সংখ্যাও প্রবল। পয়েন্ট টেবিলের অবস্থান কি বলছে? কতটা জমবে করোনা পরবর্তী লা লিগা? সবার 11 ম্যাচ বাকি। টাইটেল রেসে 2 পয়েন্টের লিডে নির্ভর থাকার কারণ নেই বার্সেলোনার। টপ 4 স্পটের জন্য লড়াই হবে কঠিন। সুয়ারেজ ফিরছেন, সেটা বার্সেলোনার জন্য স্বস্তির। কিন্তু মেসির ফিটনেস নিয়ে নির্ভর নন সেটিয়েন। ডেম্বেলে, রাকিটিচ, ভিদালের দল ছাড়ার গুঞ্জন দলের বন্ধন নড়বড়ে করে দিয়েছে। বার্নাবুর সংস্কার চলছে। রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু এখন ডি স্টেফানো স্টেডিয়াম। এই বিরতি সাপে বর লস ব্লাঙ্কোসের জন্য। হ্যাজার্ড পুরো ফিট, অ্যাসেনসিও ফেরায় ফ্রন্টলাইন হয়েছে শক্ত। যাদের মাঠে শুরু, সেই সেভিয়া আছে 3 নম্বরে। 12তে থাকা বেতিসের বিপক্ষে তারা ফেভারিট। ক্লোজ ডোরে প্রোটোকল মেনে ম্যাচ খেলতে হবে, তাতে মানিয়ে নিতে সময় লাগা স্বাভাবিক। তারপরও নতুন শুরু স্মরণীয় হোক, 2 দলেরই একই লক্ষ্য। অবশেষে ফুটবল ফিরছে। আমরা এটার অপেক্ষাতেই ছিলাম। প্রত্যাবর্তনের ম্যাচে বেতিসকে পেয়েছি। দল হিসেবে ওরা দারুণ, তবে আমরাও ছাড় দেব না। মূল্যবান 3 পয়েন্টের জন্য লড়ব। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। দর্শকহীন এই ডার্বির ফল সবাই চিরকাল মনে রাখবে। 1 মাস অনুশীলনের সময় পেয়ে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা জমবে। হেড টু হেড পরিসংখ্যান সেভিয়াকে মানসিকভাবে এগিয়ে রাখছে। চিন্তা দলের টপ স্কোরার ওকাম্পোসকে নিয়ে। মৌসুমে এ পর্যন্ত 10 গোল করা এই আর্জেন্টাইন অনুশীলন করলেও ম্যাচ খেলার গ্যারান্টি নেই। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে খবরের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে করোনার 96তম দিনে 15,772 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,187 রোগী। মৃত্যু হয়েছেন আরও 37 জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 1049 জনে। আর মোট শনাক্ত 78,052 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সারা দেশে আরও 3,187 জনের করোনা শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা 78,000 ছাড়ালো। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.21। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এর মধ্যে 30 জন পুরুষ আর 7 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 30 জন পুরুষ এবং নারী 7 জন। বয়স বিবেচনায় 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 8 জন, 61 থেকে 70 22 জন, 71 থেকে 80 বছরের 1 জন। হাসপাতালে মারা গেছেন 28 জন এবং বাসায় মারা গেছেন 9 জন। ঢাকা বিভাগে 20 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 3 জন, বরিশাল বিভাগ 2 জন, রংপুর বিভাগ 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় আরও 848 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.46 জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় যা
পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৮৭ জন। শনাক্তের হার 20.210 এবং এ পর্যন্ত শনাক্ত ৭৮,০৫২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬,৭৪৭ জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার ২১.৪৬%। স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, এই তিনটি বিষয় নিয়মিত অনুসরণ করলে করোনা মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম ৮ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ আক্রান্ত হয়েছেন। সংক্রমণ শনাক্ত হয়েছে তার পরিবারের আরও ৯ সদস্যের। তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তারেক জানিয়েছেন, মোসলেম উদ্দিন ছাড়াও তার স্ত্রী শিরিন আহমেদ, ছেলে, মেয়ে এবং নাতিও করোনায় আক্রান্ত হয়েছেন তার বাসার 2 সহকারী। চট্টগ্রামে এ নিয়ে দ্বিতীয় কোনো সংসদ সদস্য এবং তার পরিবারে করোনা শনাক্ত হলো। এর আগে পরিবারের 10 সদস্য সহ করোনায় আক্রান্ত হন বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান। এদিকে দ্বিতীয় দিনের মতো পূর্ণ লকডাউন চলছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। ফার্মেসি ছাড়া বন্ধ সবকিছুই। তবে বাসিন্দাদের চাহিদা মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছানোর কাজ করা স্বেচ্ছাসেবকরাই মানছেন না পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি। তবে এই লকডাউনে বের হতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন বেসরকারি চাকরিজীবীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাধারণ মানুষের এমন তর্ক বিতর্ক হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউনের দ্বিতীয় দিনেও। অফিস যেতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় তারা। এছাড়া লকডাউন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকেরই। 5 মিনিট রাখবো কোথায়, এই জন্য রাখছি যে পরের দিন আমরা বেরোয় নিব, জাস্ট ঢুকবো না, একটা লোক যায় বেরোয় নিবে। ভলান্টিয়াররা বেশ তৎপর আমি দেখলাম, আসার সময় দেখলাম আমাকে অলরেডি জিজ্ঞাসা করছে যে আমি কোথায় যাচ্ছি। এলাকার বাইরে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় বাজার। এছাড়া চাহিদার ভিত্তিতে মিলছে স্বাস্থ্যসহ নানা সেবা। লকডাউনের নিয়ম অনুযায়ী আমরা তাকে এলাকায় ঢুকলে বেরোতে দেবো না, আর বাইরে থাকলে এলাকায় ঢুকতে দেবো না। তাহলে যেটা হচ্ছে তার অফিসের যেটা সমস্যা হচ্ছে, আবার পারিবারিকভাবেও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার সকালে পূর্ব রাজাবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি। তার দাফনসহ আনুষঙ্গিক কাজে সার্বিক সহায়তা করেছে স্বেচ্ছাসেবকরা। তবে অনেক ক্ষেত্রেই তারা মানছেন না পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি। সে ইউনিট হাসপাতালে চাকরি করে, তাকে আমরা ওইখানে প্রেরণ করেছি। তারপরে ওইখান থেকে আমরা মাত্র খবর পেলাম যে তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। অ্যাম্বুলেন্সের মতো যদি সিচুয়েশন তৈরি হয়, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেব। প্রতিদিন একটা ফ্যামিলির বাজার করতে যেসব পণ্য দরকার আছে, প্রতিটা পণ্য আমরা একটু পরেই দেখবেন সিরিয়ালে সব ঢুকতেছে। প্রতিটা গলিতে যাবে, মাইকিং করবে, বাঁশি দেবে। এদিকে লকডাউনের কারণে কর্মস্থলে যেতে না পারায় চাকরি হারানোর শঙ্কা নেই জানিয়ে এলাকাবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আইনের প্রোটেকশনের মাধ্যমে যাদের চাকুরি আছে, এটি সরকারি হোক, বেসরকারি হোক বা আধা সরকারি হোক, সেই প্রোটেকশনের অধীনে তার চাকুরি কোনো অবস্থাতেই সংকটে পড়বে না, এটি সকলেই বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে লকডাউন একটি কার্যকরী কল্যাণকর পদক্ষেপ এই করোনা সংকট মোকাবেলার জন্য। করোনা সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার মধ্যরাত থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন কার্যকর করা হয় পূর্ব রাজাবাজারে, যা চলতে পারে 14 থেকে 21 দিন পর্যন্ত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 3 মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা উঠছে 16 জুন। সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করবে, আর ঢাকা থেকে দোহায় পরিবহন করা যাবে ট্রানজিট যাত্রীদের। কাতারের ট্রানজিট নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে। তবে কাতারের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে যাওয়া কোনো যাত্রী দেশটিতে ঢোকার অনুমতি পাবেন না। আর এক্ষেত্রে ঢাকা দোহা রুটে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে কাতার এয়ারওয়েজকে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে 25 মার্চ থেকে 17 দেশ এবং অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। 1 জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ 3 গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়। ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 9,996 জন, মৃত্যু হয়েছে আরও 357 জনের, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে প্রাণহানি 8,000 ছাড়ালো।
আর মোট আক্রান্ত 2,86,579 জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। ভারতে টানা 9 দিন ধরে দৈনিক 9,000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট 1,41,029 জন। এদিকে ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনার টিকা উৎপাদন। এই কাজে গতি বাড়াতে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা। যুক্তরাষ্ট্রে চলা বর্ণবাদ বিরোধী জনতার রোষের মুখে আমেরিকা মহাদেশের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস। আন্দোলনকারীদের অভিযোগ, আমেরিকার সন্ধান পাওয়ার পর আদিবাসীদের উপর চরম নির্যাতন শুরু করেন ইউরোপিয়ানরা। বর্ণবাদকে পুঁজি করেন দাস ব্যবসা, গণহত্যা আর নির্যাতনে আমেরিকার দখল নেয় শ্বেতাঙ্গরা। 25শে মে মিনেসোটার মিনিয়াপলিস শহরে প্রকাশ্যে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে প্রাণ হারান 46 বছরের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে বিক্ষোভ। পুলিশের নির্যাতন, বর্ণবাদ ও অসাম্যের বিরুদ্ধে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে নানা দেশে। প্রতিবাদের অংশ হিসেবে রোববার যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে সপ্তদশ শতকের দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টোনের ভাস্কর্য ভেঙে ফেলে বর্ণবাদ বিরোধীরা। 2 দিন পর মঙ্গলবার লন্ডনের টাওয়ার হেলমেটস থেকে আরেক দাস ব্যবসায়ী রবার্ট মিলিগানের ভাস্কর্য সরিয়ে ফেলেন বিক্ষুব্ধরা। সে হাওয়া লেগেছে যুক্তরাষ্ট্রেও। সেখানে বর্ণবাদের জন্য ক্রিস্টোফার কলম্বাসকে দায়ী করেন আদিবাসীরা। প্রায় 600 বছর আগে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকেই দাস ব্যবসা আর গণহত্যা নির্যাতন স্থানীয়দের হটিয়ে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল শ্বেতাঙ্গ ইউরোপ। সেই ক্ষোভ থেকে বৃহস্পতিবার মিনেসোটার কংগ্রেসের সামনে কলম্বাসের 10 ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্যটি গ্রানাইটের ভিত্তি থেকে ফেলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার ভার্জিনিয়ার রিচমন্ডে এবং বুধবার বোস্টনে কলম্বাসের আরেকটি ভাস্কর্য ভেঙেছে আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের নানা শহর থেকে এখন আওয়াজ উঠেছে কলম্বাসের মূর্তি অপসারণের। তবে সেই আহ্বান উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ। আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।